এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথার নিচে করে রাখো। যেখানে কোনো তোমার ঘাড়ের সমস্যা আছে না, সোজা হয় না। একটু নিচে করেন। আপনি? হ্যাঁ, আমি কেউ না। চাচি, আপনিও সেদিন তো বড় লোকের ঘরে মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সাথে গরিব মানুষের হক মারছেন। কি ব্যাপার, কে চলে আসছে খাবার না নিয়ে? অনেক এটা তো রাতুল। রাতুল কোথায় বলাচ্ছে? জানেন, একটা কথা আছে না, মানুষ সাপের বিষ থেকে সতর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুর হাসি থেকে সতর্ক থাকা সবচেয়ে কঠিন। কারণ সাপ চেনা যায়, কিন্তু বন্ধু সাপকে চেনা যায় না যতক্ষণ না সে ছোবলটা মেরে বসে। গরিব ঘরের রাজপুত্র নাটকে অনিকের সাথে ঠিক এটাই হয়েছে। যে বন্ধুকে সে রাস্তা থেকে তুলে এনেছিল, বুকে জায়গা দিয়েছিল, সেই বন্ধুই তার পিঠে এত বড় ছুরি মেরেছে যে ক্ষতটা সারতে কতদিন লাগবে কে জানে। আজকে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আবেগময় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি এই নাটকের নিয়মিত দর্শক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আর যদি নতুন হন তাহলে আরও বেশি আপনার জন্য, কারণ এই নাটকে যা ঘটছে সেটা জানা দরকার। প্রথমেই একটু পিছনে যাই। এই নাটকের মূল চরিত্র মেঘলা, একটা সাধারণ বস্তির মেয়ে, কিন্তু তার মধ্যে যে আত্মসম্মান, যে জেদ, যে ভালোবাসার গভীরতা আছে সেটা যে কোনো বড়লোক মেয়ের চেয়ে অনেক বেশি। মেঘলা অনিককে ভালোবাসে, সেই ভালোবাসায় কোনো হিসাব নেই, কোনো শর্ত নেই। অনিক যখন তার চাচা চাচির অত্যাচারে রাস্তায় পড়েছিল, মেঘলা তখন পাশে ছিল। অনিক যখন কষ্টে ছিল, মেঘলা হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই সহজ সুন্দর সম্পর্কটাকে ধ্বংস করার জন্য কতজন যে কাজ করে যাচ্ছে সেটা দেখলে অবাক হতে হয়। চাচি, শান্তা, রাতুল, এই তিনটে নাম এই নাটকে তিনটা বিষের নাম হয়ে গেছে। এবার আসি শান্তার কথায়। শান্তাকে দেখলে মনে হয় মানুষ কতটা ঠান্ডা মাথায় হিংসা করতে পারে। মেঘলা গর্ভবতী হওয়ার পর শান্তার ঘুম হারাম হয়ে গেল, কারণ মেঘলার সন্তান হলে অনিকের সাথে তার সম্পর্কের সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তাই শান্তা আর তার মা মিলে ফোন দিয়ে আঁটল, মেঘলাকে ছাদে নিয়ে গেল, দুধের মধ্যে মিশিয়ে দিল এমন কিছু যা মেঘলার পেটের নিষ্পাপ শিশুটাকে পৃথিবীতে আসার আগেই মেরে দিল। এই দৃশ্যটা দেখে আমি একটু থামলাম, কারণ এই ঘটনাটা শুধু নাটকের কাহিনী না, বাস্তব জীবনেও মানুষ এমন করে। হিংসা মানুষকে কতটা পশু বানিয়ে দিতে পারে সেটার একটা নিখুঁত উদাহরণ হলো এই শান্তার চরিত্র। আর যখন ডাক্তার বলল বাচ্চা আর নেই, মেঘলার সেই আর্তনাদ, সেই মুহূর্তটা, সত্যি বলছি চোখ ভিজে এলো। মেঘলা এরপর মানসিকভাবে ভেঙে পড়ে, আর এই ভাঙার সময়টাতেই অনিকের সাথে তার দূরত্ব তৈরি হয়। মেঘলা যা বলেছে সেটা সে কষ্টের চূড়ায় বলেছে, এটা তার মনের আসল কথা না, কিন্তু অনিকের পক্ষে সেটা বোঝা কঠিন ছিল। সে চলে গেছে, আর এই ফাঁকটাই কাজে লাগিয়েছে রাতুল। বন্ধু হিসেবে অনিকের কাছে এসেছে, সান্ত্বনা দিয়েছে, বিশ্বাসের সুতোটাকে আরও মজবুত করেছে। তারপর একদিন কিছু কাগজ এনে বলল, একটু সই করে দে, অফিসের কাজে লাগবে। অনিক বিশ্বাস করে একবার না পড়ি সই করে দিল, আর সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেই কাগজে লেখা ছিল অনিকের সব সম্পত্তি রাতুলের নামে হস্তান্তরের চুক্তি। রাতুলের পরিকল্পনাটা কিন্তু অনেক পুরনো। শুরু থেকেই সে শান্তাকে ব্যবহার করে অনিকের সংসার ভাঙার চেষ্টা করেছে। শান্তার সাথে অনিকের বিয়ে হলে অনিকের সম্পত্তি লিখে নেওয়ার পথ পরিষ্কার হতো, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাই রাতুল নতুন পথ নিল।
অনিকের দুর্বলতার সুযোগ নিয়ে সরাসরি সম্পত্তি হাতিয়ে নিল আর তারপর অনিককে নিজের বাড়ি থেকেই বের করে দিল। সেই মুহূর্তে রাতুল যা বলল সেটা মনে পড়লে এখনও রাগ হয়। সে বলল, তুই রাস্তার ভিখারি, আর হাতে ধরিয়ে দিল একটা ভিক্ষার পাত্র। যে মানুষটা তাকে রাস্তা থেকে তুলে এনেছিল সেই মানুষটাকেই সে আবার রাস্তায় পাঠিয়ে দিল। এই দৃশ্যটা দেখে অনিকের কথা মনে আসে। সাপের বিষ নামলেও ছোবল দেওয়ার স্বভাব যায় না, কিন্তু অনেক এই কথাটা বলেছিল অন্যের সম্পর্কে। আজ সে নিজেই সেই সাপের শিকার। এবার একটু অন্য দিক থেকে ভাবুন। মেঘলা এখন শালিমা বিল্ডার্সের মালিক, অনিক এখন সর্বস্ব হারিয়ে রাস্তায়। দুটো মানুষ, দুটো ভিন্ন পরিস্থিতি, কিন্তু দুজনেই একা। মেঘলার কাছে টাকা আছে কিন্তু অনিক নেই। অনিকের কাছে অনুভূতি আছে কিন্তু সব হারিয়ে ফেলার পরেও মেঘলার কথাই মাথায় ঘুরছে। এই দূরত্বটাই এই নাটকের সবচেয়ে কষ্টের জায়গা। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে কিন্তু পরিস্থিতির চাপে কাছে আসতে পারছে না। মেঘলা যখন সাব্বিরকে ধরে অনিকের সাথে দেখা করানোর ব্যবস্থা করল, যখন রেস্টুরেন্টে গেল, অনিকের জন্য উপহার নিয়ে গেল, তখন বোঝা গেল মেঘলার ভালোবাসা এখনও একটুও কমেনি। কিন্তু অনিক তখনও রাগে অন্ধ। সে মেঘলার উপহার নিল না, তাকে অপমান করল। এই দৃশ্যটাই মনটা খারাপ হয়ে যায়। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, মেঘলা অপমানিত হয়ে চলে এসেছে কিন্তু সে হাল ছাড়েনি। সে বলেছে, আমি চাই সমস্ত প্রজেক্ট অনিককে দিতে। মানে ভালোবাসার মানুষকে সে ব্যবসায়িকভাবে সাহায্য করতে চাইছে। এটা কতটা নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় ভাবুন। অনিক তাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু সে তবুও চাইছে অনিক ভালো থাকুক। এই মেঘলার চরিত্রটাই এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। এই মেয়েটা ভেঙে পড়ে না, কাঁদে কিন্তু উঠে দাঁড়ায়। রাতুলের পরের চালটা আরও ভয়ঙ্কর। সে এখন শালিমা বিল্ডার্স দখল করতে চাইছে, আর তার জন্য সে নিয়ে এসেছে ভুয়া পরিচয়ের একজনকে, যে দাবি করছে মেঘলাই আসল শালিমা না, বরং তার মেয়ে হলো আসল উত্তরাধিকারী। এই নাটকের এই মোড়টা দেখে ম্যানেজারও থ হয়ে গেছে, কারণ কাগজপত্র ছাড়া শুধু মুখের কথায় কি একটা কোম্পানির মালিকানা পরিবর্তন হয়? না হওয়ার কথা। কিন্তু রাতুল সেটা জানে, তাই সে শুধু মুখের কথায় ভরসা করছে না। সে এমন একটা গল্প সাজিয়েছে, এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে যেটাই আইনগত জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর সেই জটিলতার মাঝে মেঘলা ফেঁসে যাবে, এটাই রাতুলের হিসাব। কিন্তু প্রশ্ন হলো, মেঘলা কি এত সহজে ফাঁদে পড়বে? এই প্রশ্নের উত্তরের দিকে তাকাতে গেলে আমাকে মেঘলার ইতিহাসের দিকে তাকাতে হয়। এই মেয়ে বস্তি থেকে উঠে এসেছে। তার জীবনে কষ্ট নতুন না, সে প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে। রাতুলের চাচা চাচির প্রতিশোধ নিয়েছে নিজের শক্তিতে। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক হয়েছে নিজের বুদ্ধিতে। এই মেয়ে রাতুলের কাছে এত সহজে হেরে যাওয়ার পাত্র না। আমার বিশ্বাস এই সংকটটাই মেঘলাকে আরও শক্তিশালী করবে। আর অনিকও একদিন বুঝবে তার ভুলটা কোথায় ছিল। বিশ্বাসঘাতক বন্ধুর কথাই নয়, নিজের স্ত্রীর পাশে থাকাটাই ছিল তার কর্তব্য। এই নাটকটা দেখতে দেখতে আমি একটা সহজ সত্যি বুঝলাম। মানুষ যখন কষ্টে থাকে তখন তার সবচেয়ে দরকার হয় পাশে থাকার মানুষ, যে বিচার করে না, যে শুধু থাকে। মেঘলা সেই মানুষটা অনিকের জন্য, কিন্তু অনিক সেটা বুঝতে পারেনি। আর এই না বোঝার ফাঁকটাই রাতুল ব্যবহার করে নিয়েছে। কষ্টের সময় সঙ্গী না থাকলে মানুষ একা হয়ে যায়, আর একা মানুষকে হারানো সহজ। এই নাটক সেই সত্যিটাকেই খুব নির্মম সুন্দরভাবে দেখাচ্ছে। পরিশেষে বলবো, গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। একদিকে অনেক সবকিছু হারিয়ে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন, অন্যদিকে মেঘলা কিভাবে রাতুলের ষড়যন্ত্র মোকাবেলা করবে সেটা নিয়ে প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা আর অনিক কি আবার এক হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে নাটকটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে থাকুন, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ের আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনার কি মনে হয় রাতুল কি শেষ? জানেন, একটা কথা আছে না, মানুষ সাপের বিষ থেকে সতর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুর হাসি থেকে সতর্ক থাকা সবচেয়ে কঠিন। কারণ সাপ চেনা যায়, কিন্তু বন্ধু সাপকে চেনা যায় না যতক্ষণ না সে ছোবলটা মেরে বসে। গরিব ঘরের রাজপুত্র নাটকে অনিকের সাথে ঠিক এটাই হয়েছে। যে বন্ধুকে সে রাস্তা থেকে তুলে এনেছিল, বুকে জায়গা দিয়েছিল,
সেই বন্ধুই তার পিঠে এত বড় ছুরি মেরেছে যে ক্ষতটা সারতে কতদিন লাগবে কে জানে। আজকে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আবেগময় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি এই নাটকের নিয়মিত দর্শক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আর যদি নতুন হন তাহলে আরও বেশি আপনার জন্য, কারণ এই নাটকে যা ঘটছে সেটা জানা দরকার। প্রথমেই একটু পিছনে যাই। এই নাটকের মূল চরিত্র মেঘলা, একটা সাধারণ বস্তির মেয়ে, কিন্তু তার মধ্যে যে আত্মসম্মান, যে জেদ, যে ভালোবাসার গভীরতা আছে সেটা যে কোনো বড়লোক মেয়ের চেয়ে অনেক বেশি। মেঘলা অনিককে ভালোবাসে, সেই ভালোবাসায় কোনো হিসাব নেই, কোনো শর্ত নেই। অনিক যখন তার চাচা চাচির অত্যাচারে রাস্তায় পড়েছিল মেঘলা তখন পাশে ছিল। অনিক যখন কষ্টে ছিল মেঘলা হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই সহজ সুন্দর সম্পর্কটাকে ধ্বংস করার জন্য কতজন যে কাজ করে যাচ্ছে সেটা দেখলে অবাক হতে হয়। চাচি, শান্তা, রাতুল, এই তিনটে নাম এই নাটকে তিনটা বিষের নাম হয়ে গেছে। এবার আসি শান্তার কথায়। শান্তাকে দেখলে মনে হয় মানুষ কতটা ঠান্ডা মাথায় হিংসা করতে পারে। মেঘলা গর্ভবতী হওয়ার পর শান্তার ঘুম হারাম হয়ে গেল, কারণ মেঘলার সন্তান হলে অনিকের সাথে তার সম্পর্কের সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তাই শান্তা আর তার মা মিলে ফন্দি আঁটল, মেঘলাকে ছাদে নিয়ে গেল, দুধের মধ্যে মিশিয়ে দিল এমন কিছু যা মেঘলার পেটের নিষ্পাপ শিশুটাকে পৃথিবীতে আসার আগেই মেরে দিল। এই দৃশ্যটা দেখে আমি একটু থামলাম, কারণ এই ঘটনাটা শুধু নাটকের কাহিনী না, বাস্তব জীবনেও মানুষ এমন করে। হিংসা মানুষকে কতটা পশু বানিয়ে দিতে পারে সেটার একটা নিখুঁত উদাহরণ হলো এই শান্তার চরিত্র। আর যখন ডাক্তার বলল বাচ্চা আর নেই, মেঘলার সেই আর্তনাদ, সেই মুহূর্তটা, সত্যি বলছি চোখ ভিজে এলো। মেঘলা এরপর মানসিকভাবে ভেঙে পড়ে, আর এই ভাঙার সময়টাতেই অনিকের সাথে তার দূরত্ব তৈরি হয়। মেঘলা যা বলেছে সেটা সে কষ্টের চূড়ায় বলেছে, এটা তার মনের আসল কথা না, কিন্তু অনিকের পক্ষে সেটা বোঝা কঠিন ছিল। সে চলে গেছে, আর এই ফাঁকটাই কাজে লাগিয়েছে রাতুল। বন্ধু হিসেবে অনিকের কাছে এসেছে, সান্ত্বনা দিয়েছে, বিশ্বাসের সুতোটাকে আরও মজবুত করেছে। তারপর একদিন কিছু কাগজ এনে বলল একটু সই করে দে, অফিসের কাজে লাগবে। অনিক বিশ্বাস করে একবার না পড়ি সই করে দিল, আর সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেই কাগজে লেখা ছিল অনিকের সব সম্পত্তি রাতুলের নামে হস্তান্তরের চুক্তি। রাতুলের পরিকল্পনাটা কিন্তু অনেক পুরনো। শুরু থেকেই সে শান্তাকে ব্যবহার করে অনিকের সংসার ভাঙার চেষ্টা করেছে। শান্তার সাথে অনিকের বিয়ে হলে অনিকের সম্পত্তি লিখে নেওয়ার পথ পরিষ্কার হতো, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাই রাতুল নতুন পথ নিল, অনিকের দুর্বলতার সুযোগ নিয়ে সরাসরি সম্পত্তি হাতিয়ে নিল, আর তারপর অনিককে নিজের বাড়ি থেকেই বের করে দিল। সেই মুহূর্তে রাতুল যা বলল সেটা মনে পড়লে এখনও রাগ হয়। সে বলল, তুই রাস্তার ভিখারি, আর হাতে ধরিয়ে দিল একটা ভিক্ষার পাত্র। যে মানুষটা তাকে রাস্তা থেকে তুলে এনেছিল সেই মানুষটাকেই সে আবার রাস্তায় পাঠিয়ে দিল। এই দৃশ্যটা দেখে অনিকের কথা মনে আসে। সাপের বিষ নামলেও ছোবল দেওয়ার স্বভাব চায় না, কিন্তু অনেক এই কথাটা বলেছিল অন্যের সম্পর্কে। আজ সে নিজেই সেই সাপের শিকার। এবার একটু অন্য দিক থেকে ভাবুন। মেঘলা এখন শালিমা বিল্ডার্সের মালিক, অনিক এখন সর্বস্ব হারিয়ে রাস্তায়। দুটো মানুষ, দুটো ভিন্ন পরিস্থিতি, কিন্তু দুজনেই একা। মেঘলার কাছে টাকা আছে কিন্তু অনিক নেই, অনিকের কাছে অনুভূতি আছে কিন্তু সব হারিয়ে ফেলার পরেও মেঘলার কথাই মাথায় ঘুরছে। এই দূরত্বটাই এই নাটকের সবচেয়ে কষ্টের জায়গা। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে কিন্তু পরিস্থিতির চাপে কাছে আসতে পারছে না। মেঘলা যখন সাব্বিরকে ধরে অনিকের সাথে দেখা করানোর ব্যবস্থা করল, যখন রেস্টুরেন্টে গেল, অনিকের জন্য উপহার নিয়ে গেল, তখন বোঝা গেল মেঘলার ভালোবাসা এখনও একটুও কমেনি। কিন্তু অনিক তখনও রাগে অন্ধ। সে মেঘলার উপহার নিল না, তাকে অপমান করল। এই দৃশ্যটাই মনটা খারাপ হয়ে যায়। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, মেঘলা অপমানিত হয়ে চলে এসেছে, কিন্তু সে হাল ছাড়েনি। সে বলেছে, আমি চাই সমস্ত প্রজেক্ট অনিককে দিতে। মানে ভালোবাসার মানুষকে সে ব্যবসায়িকভাবে সাহায্য করতে চাইছে। এটা কতটা নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় ভাবুন। অনিক তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সে তবুও চাইছে অনিক ভালো থাকুক।
এই মেঘলার চরিত্রটাই এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। এই মেয়েটা ভেঙে পড়ে না, কাঁদে, কিন্তু উঠে দাঁড়ায়। রাতুলের পরের চালটা আরও ভয়ঙ্কর। সে এখন শালিমা বিল্ডার্স দখল করতে চাইছে, আর তার জন্য সে নিয়ে এসেছে ভুয়া পরিচয়ের একজনকে, যে দাবি করছে মেঘলাই আসল শালিমা না, বরং তার মেয়ে হলো আসল উত্তরাধিকারী। এই নাটকের এই মোড়টা দেখে ম্যানেজারও থ হয়ে গেছে, কারণ কাগজপত্র ছাড়া শুধু মুখের কথায় কি একটা কোম্পানির মালিকানা পরিবর্তন হয়? না হওয়ার কথা, কিন্তু রাতুল সেটা জানে। তাই সে শুধু মুখের কথায় ভরসা করছে না, সে এমন একটা গল্প সাজিয়েছে, এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে যেটায় আইনগত জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর সেই জটিলতার মাঝে মেঘলা ফেঁসে যাবে, এটাই রাতুলের হিসাব। কিন্তু প্রশ্ন হলো, মেঘলা কি এত সহজে ফাঁদে পড়বে? এই প্রশ্নের উত্তরের দিকে তাকাতে গেলে আমাকে মেঘলার ইতিহাসের দিকে তাকাতে হয়। এই মেয়ে বস্তি থেকে উঠে এসেছে, তার জীবনে কষ্ট নতুন না। সে প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে। রাতুলের চাচা চাচির প্রতিশোধ নিয়েছে নিজের শক্তিতে। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক হয়েছে নিজের বুদ্ধিতে। এই মেয়ে রাতুলের কাছে এত সহজে হেরে যাওয়ার পাত্র না। আমার বিশ্বাস এই সংকটটাই মেঘলাকে আরও শক্তিশালী করবে। আর অনিকও একদিন বুঝবে তার ভুলটা কোথায় ছিল। বিশ্বাসঘাতক বন্ধুর কথাই নয়, নিজের স্ত্রীর পাশে থাকাটাই ছিল তার কর্তব্য। এই নাটকটা দেখতে দেখতে আমি একটা সহজ সত্যি বুঝলাম। মানুষ যখন কষ্টে থাকে তখন তার সবচেয়ে দরকার হয় পাশে থাকার মানুষ, যে বিচার করে না, যে শুধু থাকে। মেঘলা সেই মানুষটা অনিকের জন্য, কিন্তু অনিক সেটা বুঝতে পারেনি। আর এই না বোঝার ফাঁকটাই রাতুল ব্যবহার করে নিয়েছে। কষ্টের সময় সঙ্গী না থাকলে মানুষ একা হয়ে যায়, আর একা মানুষকে হারানো সহজ। এই নাটক সেই সত্যিটাকেই খুব নির্মম সুন্দরভাবে দেখাচ্ছে। পরিশেষে বলবো, গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। একদিকে অনেক সব কিছু হারিয়ে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন, অন্যদিকে মেঘলা কিভাবে রাতুলের ষড়যন্ত্র মোকাবেলা করবে সেটা নিয়ে প্রশ্ন, আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা আর অনিক কি আবার এক হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে নাটকটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে থাকুন, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ের আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন আপনার কি মনে হয়, রাতুল কি শেষ? জানেন, একটা কথা আছে না, মানুষ সাপের বিষ থেকে সতর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুর হাসি থেকে সতর্ক থাকা সবচেয়ে কঠিন। কারণ সাপ চেনা যায়, কিন্তু বন্ধু সাপকে চেনা যায় না যতক্ষণ না সে ছোবলটা মেরে বসে। গরিব ঘরের রাজপুত্র নাটকে অনিকের সাথে ঠিক এটাই হয়েছে। যে বন্ধুকে সে রাস্তা থেকে তুলে এনেছিল, বুকে জায়গা দিয়েছিল, সেই বন্ধুই তার পিঠে এত বড় ছুরি মেরেছে যে ক্ষতটা সারতে কতদিন লাগবে কে জানে। আজকে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আবেগময় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি এই নাটকের নিয়মিত দর্শক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আর যদি নতুন হন তাহলে আরও বেশি আপনার জন্য, কারণ এই নাটকে যা ঘটছে সেটা জানা দরকার। প্রথমেই একটু পিছনে যাই। এই নাটকের মূল চরিত্র মেঘলা, একটা সাধারণ বস্তির মেয়ে, কিন্তু তার মধ্যে যে আত্মসম্মান, যে জেদ, যে ভালোবাসার গভীরতা আছে, সেটা যে কোনো বড়লোক মেয়ের চেয়ে অনেক বেশি। মেঘলা অনিককে ভালোবাসে, সেই ভালোবাসায় কোনো হিসাব নেই, কোনো শর্ত নেই। অনিক যখন তার চাচা চাচির অত্যাচারে রাস্তায় পড়েছিল, মেঘলা তখন পাশে ছিল। অনিক যখন কষ্টে ছিল, মেঘলা হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই সহজ সুন্দর সম্পর্কটাকে ধ্বংস করার জন্য কতজন যে কাজ করে যাচ্ছে সেটা দেখলে অবাক হতে হয়। চাচি, শান্তা, রাতুল, এই তিনটে নাম এই নাটকে তিনটা বিষের নাম হয়ে গেছে। এবার আসি শান্তার কথায়। শান্তাকে দেখলে মনে হয় মানুষ কতটা ঠান্ডা মাথায় হিংসা করতে পারে। মেঘলা গর্ভবতী হওয়ার পর শান্তার ঘুম হারাম হয়ে গেল, কারণ মেঘলার সন্তান হলে অনিকের সাথে তার সম্পর্কের সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। তাই শান্তা আর তার মা মিলে ফন্দি আঁটল, মেঘলাকে ছাদে নিয়ে গেল, দুধের মধ্যে মিশিয়ে দিল এমন কিছু যা মেঘলার পেটের নিষ্পাপ শিশুটাকে পৃথিবীতে আসার আগেই মেরে দিল।
এই দৃশ্যটা দেখে আমি একটু থামলাম, কারণ এই ঘটনাটা শুধু নাটকের কাহিনী না, বাস্তব জীবনেও মানুষ এমন করে। হিংসা মানুষকে কতটা পশু বানিয়ে দিতে পারে সেটার একটা নিখুঁত উদাহরণ হলো এই শান্তার চরিত্র। আর যখন ডাক্তার বলল বাচ্চা আর নেই, মেঘলার সেই আর্তনাদ, সেই মুহূর্তটা, সত্যি বলছি চোখ ভিজে এলো। মেঘলা এরপর মানসিকভাবে ভেঙে পড়ে, আর এই ভাঙার সময়টাতেই অনেকের সাথে তার দূরত্ব তৈরি হয়। মেঘলা যা বলেছে সেটা সে কষ্টের চূড়ায় বলেছে, এটা তার মনের আসল কথা না, কিন্তু অনেকের পক্ষে সেটা বোঝা কঠিন ছিল। সে চলে গেছে, আর এই ফাঁকটাই কাজে লাগিয়েছে রাতুল। বন্ধু হিসেবে অনেকের কাছে এসেছে, সান্ত্বনা দিয়েছে, বিশ্বাসের সুতোটাকে আরও মজবুত করেছে। তারপর একদিন কিছু কাগজ এনে বলল, একটু সই করে দে, অফিসের কাজে লাগবে। অনেক বিশ্বাস করে একবার না পড়ি সই করে দিল, আর সেটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সেই কাগজে লেখা ছিল অনেকের সব সম্পত্তি রাতুলের নামে হস্তান্তরের চুক্তি। রাতুলের পরিকল্পনাটা কিন্তু অনেক পুরনো। শুরু থেকেই সে শান্তাকে ব্যবহার করে অনেকের সংসার ভাঙার চেষ্টা করেছে। শান্তার সাথে অনেকের বিয়ে হলে অনেকের সম্পত্তি লিখে নেওয়ার পথ পরিষ্কার হতো, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাই রাতুল নতুন পথ নিল, অনেকের দুর্বলতার সুযোগ নিয়ে সরাসরি সম্পত্তি হাতিয়ে নিল, আর তারপর অনেককে নিজের বাড়ি থেকেই বের করে দিল। সেই মুহূর্তে রাতুল যা বলল সেটা মনে পড়লে এখনও রাগ হয়। সে বলল, তুই রাস্তার ভিখারি, আর হাতে ধরিয়ে দিল একটা ভিক্ষার পাত্র। যে মানুষটা তাকে রাস্তা থেকে তুলে এনেছিল সেই মানুষটাকেই সে আবার রাস্তায় পাঠিয়ে দিল। এই দৃশ্যটা দেখে অনেকের কথা মনে আসে। সাপের বিষ নামলেও ছোবল দেওয়ার স্বভাব যায় না, কিন্তু অনেকেই কথাটা বলেছিল অন্যের সম্পর্কে। আজ সে নিজেই সেই সাপের শিকার। এবার একটু অন্য দিক থেকে ভাবুন। মেঘলা এখন শালিমা বিল্ডার্সের মালিক, অনেক এখন সর্বস্ব হারিয়ে রাস্তায়। দুটো মানুষ, দুটো ভিন্ন পরিস্থিতি, কিন্তু দুজনেই একা। মেঘলার কাছে টাকা আছে, কিন্তু অনেক নেই। অনেকের কাছে অনুভূতি আছে, কিন্তু সব হারিয়ে ফেলার পরেও মেঘলার কথাই মাথায় ঘুরছে। এই দূরত্বটাই এই নাটকের সবচেয়ে কষ্টের জায়গা। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে কাছে আসতে পারছে না। মেঘলা যখন সাব্বিরকে ধরে অনেকের সাথে দেখা করানোর ব্যবস্থা করলো, যখন রেস্টুরেন্টে গেল, অনেকের জন্য উপহার নিয়ে গেল, তখন বোঝা গেল মেঘলার ভালোবাসা এখনও একটুও কমেনি। কিন্তু অনেক তখনও রাগে অন্ধ। সে মেঘলার উপহার নিল না, তাকে অপমান করল। এই দৃশ্যটাই মনটা খারাপ হয়ে যায়। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, মেঘলা অপমানিত হয়ে চলে এসেছে, কিন্তু সে হাল ছাড়েনি। সে বলেছে, আমি চাই সমস্ত প্রজেক্ট অনেককে দিতে। মানে ভালোবাসার মানুষকে সে ব্যবসায়িকভাবে সাহায্য করতে চাইছে। এটা কতটা নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় ভাবুন। অনেক তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু সে তবুও চাইছে অনেক ভালো থাকুক। এই মেঘলার চরিত্রটাই এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক। এই মেয়েটা ভেঙে পড়ে না, কাঁদে, কিন্তু উঠে দাঁড়ায়। রাতুলের পরের চালটা আরও ভয়ঙ্কর। সে এখন শালিমা বিল্ডার্স দখল করতে চাইছে, আর তার জন্য সে নিয়ে এসেছে ভুয়া পরিচয়ের একজনকে, যে দাবি করছে মেঘলাই আসল শালিমা না, বরং তার মেয়ে হলো আসল উত্তরাধিকারী। এই নাটকের এই মোড়টা দেখে ম্যানেজারও থ হয়ে গেছে, কারণ কাগজপত্র ছাড়া শুধু মুখের কথায় কি একটা কোম্পানির মালিকানা পরিবর্তন হয়? না হওয়ার কথা, কিন্তু রাতুল সেটা জানে। তাই সে শুধু মুখের কথায় ভরসা করছে না, সে এমন একটা গল্প সাজিয়েছে, এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছে যেটাই আইনগত জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর সেই জটিলতার মাঝে মেঘলা ফেঁসে যাবে, এটাই রাতুলের হিসাব। কিন্তু প্রশ্ন হলো, মেঘলা কি এত সহজে ফাঁদে পড়বে? এই প্রশ্নের উত্তরের দিকে তাকাতে গেলে আমাকে মেঘলার ইতিহাসের দিকে তাকাতে হয়। এই মেয়ে বস্তি থেকে উঠে এসেছে, তার জীবনে কষ্ট নতুন না। সে প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে। রাতুলের চাচা চাচির প্রতিশোধ নিয়েছে নিজের শক্তিতে। শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক হয়েছে নিজের বুদ্ধিতে। এই মেয়ে রাতুলের কাছে এত সহজে হেরে যাওয়ার পাত্র না। আমার বিশ্বাস এই সংকটটাই মেঘলাকে আরও শক্তিশালী করবে। আর অনেকও একদিন বুঝবে তার ভুলটা কোথায় ছিল। বিশ্বাসঘাতক বন্ধুর কথাই নয়, নিজের স্ত্রীর পাশে থাকাটাই ছিল তার কর্তব্য। এই নাটকটা দেখতে দেখতে আমি একটা সহজ সত্যি বুঝলাম। মানুষ যখন কষ্টে থাকে তখন তার সবচেয়ে দরকার হয় পাশে থাকার মানুষ,
যে বিচার করে না, যে শুধু থাকে। মেঘলা সেই মানুষটা অনেকের জন্য, কিন্তু অনেক সেটা বুঝতে পারেনি। আর এই না বোঝার ফাঁকটাই রাতুল ব্যবহার করে নিয়েছে। কষ্টের সময় সঙ্গী না থাকলে মানুষ একা হয়ে যায়, আর একা মানুষকে হারানো সহজ। এই নাটক সেই সত্যিটাকেই খুব নির্মম সুন্দরভাবে দেখাচ্ছে। পরিশেষে বলবো, গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন তার সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। একদিকে অনেক সবকিছু হারিয়ে কোথায় দাঁড়াবে সেটা নিয়ে প্রশ্ন, অন্যদিকে মেঘলা কিভাবে রাতুলের ষড়যন্ত্র মোকাবেলা করবে সেটা নিয়ে প্রশ্ন, আর সবচেয়ে বড় প্রশ্ন, মেঘলা আর অনিক কি আবার এক হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে নাটকটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে থাকুন, কারণ আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ মোড়ের আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন আপনার কি মনে হয়, রাতুল কি শেষ? জানেন, একটা কথা আছে না, মানুষ সাপের বিষ থেকে সতর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুর হাসি থেকে সতর্ক থাকা সবচেয়ে কঠিন। কারণ সাপ চেনা যায়, কিন্তু বন্ধু সাপকে চেনা যায় না যতক্ষণ না সে ছোবলটা মেরে বসে। গরিব ঘরের রাজপুত্র নাটকে অনিকের সাথে ঠিক এটাই হয়েছে। যে বন্ধুকে সে রাস্তা থেকে তুলে এনেছিল, বুকে জায়গা দিয়েছিল, সেই বন্ধুই তার পিঠে এত বড় ছুরি মেরেছে যে ক্ষতটা সারতে কতদিন লাগবে কে জানে। আজকে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আবেগময় এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি এই নাটকের নিয়মিত দর্শক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আর যদি নতুন হন তাহলে আরও বেশি আপনার জন্য, কারণ এই নাটকে যা ঘটছে সেটা জানা দরকার। প্রথমেই একটু পিছনে যাই। এই নাটকের মূল চরিত্র মেঘলা, একটা সাধারণ বস্তির মেয়ে, কিন্তু তার মধ্যে যে আত্মসম্মান, যে জেদ, যে ভালোবাসার গভীরতা আছে সেটা যে কোনো বড়লোক মেয়ের চেয়ে অনেক বেশি। মেঘলা অনিককে ভালোবাসে, সেই ভালোবাসায় কোনো হিসাব নেই, কোনো শর্ত নেই। অনিক যখন তার চাচা চাচির অত্যাচারে রাস্তায় পড়েছিল, মেঘলা তখন পাশে ছিল। অনিক যখন কষ্টে ছিল, মেঘলা হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই সহজ সুন্দর সম্পর্কটাকে ধ্বংস করার জন্য কতজন যে কাজ করে যাচ্ছে সেটা দেখলে অবাক হতে হয়। চাচি, শান্তা, রাতুল, এই তিনটে নাম এই নাটকে তিনটা বিষের নাম হয়ে গেছে।